সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা গত একটি ভিডিওতে 2020 সালের মাধ্যমিকের প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। তবে সেখানে শুধুমাত্র মাধ্যমিকের আমরা একেবারে এমসিকিউ সংক্ষিপ্ত ধর্মী উত্তর আলোচনা করেছিলাম। আজকেও আমরা সেগুলোকে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং যে সমস্ত বর্ণনাধর্মী বা ব্যাখ্যামূলক প্রশ্ন নির্মিতির অংশ আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার আগে আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, আমাদের যে এই আলোচনার স্তর অনেক উন্নত, অনেক বিস্তৃত, সেই কারণে অধ্যাবসায়ের বিকল্প কিছু হয় না, শর্টকাটে কিছু হয় না। অর্থাৎ ছাত্রছাত্রীদের গভীর জ্ঞানের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন গ, দয়াল বাবুর লিচু বাগানে। 2, নদের চাঁদের বয়স খ 30 বছর। 3, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? খ বছর আষ্টেকের। 4, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? ক প্রথম স্বর্গ। 5, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? ঘ শান্ত হলুদ দেবতারা। 6, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? খ কোকিল। 7, পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। 8, কানে কলম গুঁজে দুনিয়া খুঁজেন। খ দার্শনিক। 9, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটির বক্তা গ কালিদাস। 10, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? ক জন্য। 11, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। খ উভয় পদের। 12, হিসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? ক কর্মকারক। 13, ফেলাইলা কলক বলয় দূরে। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল ঘ মধ্য পদলোপী কর্মধারায়। 14, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কি ধরনের বাক্য? ক অনুজ্ঞাসূচক বাক্য। 15, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য? খ যৌগিক বাক্য। 16, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাববাচ্যের রূপ হল ক জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। 17, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? গ কর্তৃবাচ্য। আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আসব। কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1.1 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের কেন ভয় করতে লাগল? উত্তর, রেল ব্রিজে বসে থাকা নদের চাঁদের মাত্র কয়েক হাত নিচে অতি বর্ষণে দুরন্ত নদীর আর্তনাদ এবং নির্মম প্রতিশোধের বাসনার কথা ভেবেই নদের চাঁদের ভয় হয়েছিল। 1.2.1.2 অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? অদল বদল গল্পে এসবের সুন্দর জামা দেখে অমৃত বাড়িতে ফতোয়া জারি করেছিল, ওই রকম জামা এনে না দিলে সে স্কুলে যাবে না। 2.1.3 বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? পথের দাবিতে বুড়ো পুলিশ অফিসার নিমাইবাবু ভগ্ন স্বাস্থ্যের গিরিশ মহাপাত্রকে গাঁজা না খাওয়ার তার যে পরামর্শ দিয়েছিল সেই কথা শুনতে বলেছেন। 2.1.4 আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এ কথা কাকে বলেছিলেন? উত্তর,
বহুরূপী গল্পে বিভাগী বেশধারী বহুরূপী হরিদা জগদীশবাবুকে তার মিথ্যা টাকার অহংকারে উপর থেকে নিচে নামতে না চাওয়ার কারণে কথা বলেছেন। 215 আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তা, কোন দিনটি সবচেয়ে দুঃখের? উত্তর, জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের সন্ধ্যা তারায় গল্প ছাপা হয়েছে ঠিকই, কিন্তু তা আগাগোড়া ছোট মেশোর কারেকশন করা, তার নিজস্বতাহীন, তাই ছিল তার দুঃখের দিন। 2-2 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর, লোকচক্ষুর আড়ালে থাকা, আফ্রিকাকে শাসন শোষণ আর লুণ্ঠনের মর্মান্তিক লোভে পরাধীনতার লোহার হাতকড়ি নিয়ে যে সমস্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি এসেছিলেন, এখানে তাদের কথা বোঝানো হয়েছে। 2-2 হায় বিধি বাম মম প্রতি। বক্তার এমন মন্তব্যের কারণ কি? রামের সঙ্গে যুদ্ধে লঙ্কা রাক্ষস বীরদের ও পুত্র বীরবাহুর মৃত্যু, মৃত রামচন্দ্রের বেঁচে ওঠা ইত্যাদি উদ্ভূত পরিস্থিতির কারণে লঙ্কেশ্বর রাবণের এমন মন্তব্য। 2-3 তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় বেড়াবে? সাম্রাজ্যবাদী অস্ত্রশক্তির হিংসা ও নির্লজ্জতা দূর করে বিশ্ব মানবিকতা বোধে জীবনের জয়গানে মানব জাতি একাত্ম হলেই গান সবাইকে নিয়ে দেশ গাঁয়ে নদীতে বেড়াবে। 2-4 ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? উত্তর, প্রলয়োল্লাস কবিতায় নজরুল পরাধীন ভারতবাসী যারা ঔপনিবেশিক ইংরেজ শক্তির কাছে নিপীড়িত, নির্যাতিত, যাদের হারাবার বাকি কিছু নেই, তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। 2-5 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কী? উত্তর, সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় সিন্ধু তীরে যে মাঞ্জসের কথা বলা হয়েছে তা আসলে মান্ডাস বা ভেলাকে বোঝানো হয়েছে। 2-3-1 তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? শ্রীবান্ধ তার ছোটবেলাকার বাঁশের কঞ্চির তৈরি করা কলমে বিশেষ পদ্ধতিতে তৈরি কালি মাটির দোয়াতে রেখে তা দিয়ে কলা পাতাতে তাদের প্রথম লেখালেখির ইতিহাসের কথা বলেছেন। 2-3-2 লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন? উত্তর, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত দেবী চৌধুরিণী উপন্যাসে লাঠি তোমার দিন ফুরাইয়াছে এই মন্তব্যটি ব্যক্ত করেছিলেন। 2-3-3 এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে রাজশেখর বসু সুচিন্তিতভাবে বলেছেন, যারা ইংরেজিতে ভাবনা করে বাংলায় অনুবাদের চেষ্টা করে লেখেন তা সামঞ্জস্যহীন উৎকট রচনা হয়। 2-3-4 প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? উত্তর, লেখার সময় প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে বিদেশি আগন্তুক শব্দ হিসাবে ইংরেজিতে শব্দগুলির বাংলায় বানান করে লেখাটাই যুক্তিযুক্ত। 2-4-1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, কিছু কিছু বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে,
যাই হোক, যে সকল বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন বাংলায় এ এবং তে বিভক্তি হলো তির্যক বিভক্তি। 2-4-2 সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর: ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্কই হলো কারক। সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের যেহেতু সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদগুলি কারক হয় না। 2-4-3 অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো হা ঘর। ব্যাসবাক্য করলে ঘরের অভাব। এখানে পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাই এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 2-4-4 নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর: তুমি বললে আমি যাব। এই বাক্যটিতে তুমি হলো নিরপেক্ষ কর্তা। বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যদি আলাদা হয়, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। এখানে তুমি। 2-4-5 নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী এই বাক্যটিতে ক্রিয়া বেঁচেকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় পৃথিবী। এই কারণে এটি কর্তৃকারক এবং এখানে শূন্য বিভক্তি হবে। 2-4-6 উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এই বাক্যটিতে ওরা হলো উদ্দেশ্য, আর বাকি অংশ ভয়ে কাঠ হয়ে গেল বিধেয়। বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে বলা হয় তাই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যাই বলা হয় তাই বিধেয়। 2-4-7 সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তর: এই বাক্যটি নির্মাণের ক্ষেত্রে যোগ্যতা শর্ত লঙ্ঘন করা হয়েছে, কেননা এখানে বাস্তব অর্থ সঙ্গতি লঙ্ঘিত হয়েছে। 2-4-8 বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। উত্তর: বহুরূপী শব্দটির ব্যাস বাক্য হল বহু রূপ যার অথবা বহু রূপ আছে যার। ব্যাস বাক্য অনুযায়ী লক্ষ্য করলে দেখা যাবে পূর্বপদ এবং পরপদ এখানে দুটি পদের কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে একটি আলাদা অর্থ প্রকাশ করেছে, তাই এটি বহুব্রীহি সমাস। 2-4-9 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। জটিল বাক্যে পরিবর্তন করো। জটিল বাক্যে একাধিক বাক্যের প্রাধান্য সম্পর্ক এবং সেখানে প্রধান খণ্ডবাক্য এমনকি অন্যান্য অপ্রধান বাক্যেও একটি করে সমাপিকা ক্রিয়া থাকে। তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা কলম। নানাভাবে আরও এটা করা যেতে পারে। 2-4-10 নদীর ধারে তার জন্ম হইয়াছে। কর্তৃবাচ্যে পরিণত করো। কর্তৃবাচ্যে সমাপিকা ক্রিয়া কর্তার অধীন, এখানে কর্তাই মুখ্য হয়। যাই হোক, উত্তর হবে যে নদীর ধারে জন্ম লইয়াছে বা নিয়াছে। আমরা উত্তরের প্রসঙ্গে আসব। ভারতীয় সাহিত্য থেকে গৃহীত পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে ছেলে দুটো বলতে ঈশাপ আর অমৃতকে বোঝানো হয়েছে। সম্প্রীতির মেলবন্ধনের গল্পে দুটি মুখ্য চরিত্র ঈশাপ আর অমৃতের মধ্যে বন্ধুত্বের অন্তহীন মেল। তারা একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে, একই বয়স, তাদের জামার রং, মাপ, কাপড় একই, দুজনের বাড়ি একই জায়গায়।
দুজনের পিতার উপার্জন কৃষিভিত্তিক, এমনকি দুটি পরিবারের গভীর মেলবন্ধন আছে। তবে পার্থক্য বলতে অমৃতের মা, বাবা এবং 3 ভাই রয়েছে, যেখানে মাতৃহারা হিসাবের আছে শুধুমাত্র বাবা। আর অবশ্য দুজনের ধর্মীয় পরিচয় আলাদা। উত্তর: সুবোধ ঘোষের অনবদ্য ছোট গল্প বহুরূপীতে দুর্লভ জিনিস বলতে হিমালয় থেকে আগত গুহাবাসী সন্ন্যাসীর মহামূল্য পায়ের ধুলোর কথা বলা হয়েছে। সন্ন্যাসীর পরিচয় দিয়ে উচ্চবিত্ত জগদীশবাবুর বাড়িতে আস্তানা গড়েছিলেন এক তথাকথিত সাধু। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিজেকে আড়াল রাখার মিথ্যা গাম্ভীর্যের আবেষ্টনী তিনি তৈরি করেছিলেন। তবে তার চলার পথে সোনার বোল লাগানো খড়ম পেতে অতি কষ্টে জগদীশবাবু তার দুর্লভ পায়ের ধুলি কোনো মতে পেয়েছিলেন, যা সাধারণ উপায়ে পাওয়া সম্ভব ছিল না বলে তাকে ভয়ানক দুর্লভ জিনিস বলা হয়েছে। এরপরে আমরা আসবো 3-2। এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? উত্তর: সভ্যতা গর্বী ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি ভাষাহীন আফ্রিকার বুকে বহুকাল বর্বর শাসন শোষণ করেছে। তাদের কাঁটা মারা জুতোর তলায় ভূলুণ্ঠিত হয়েছে আফ্রিকাবাসীদের স্বাদ আর স্বাধীনতার স্বপ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক নির্মম প্রহরে তাদের সাম্রাজ্যবাদী সভ্যতাতেই অন্ধকার অন্তিম লগ্নের বার্তা ঘোষিত হয়েছে। বিশ্ব মানবতার কবি রবীন্দ্রনাথ তাই এই দুঃসময়ে মানবতার বার্তাবাহী কবিকে আহ্বান করেছেন। তিনি মানহারা মানবী আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিঃশর্তে পাশবিক অত্যাচারের অভিশাপ মুক্তির জন্য ক্ষমার কথা বলবেন। ক্ষমার মন্ত্রে ধৌত হবে পৃথিবীর সব পাপ। পরের প্রশ্ন 3-2-2। সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। সে কে? আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি? উত্তর: সে পাবলো নেরুদার অসুখী একজন কবিতার নায়িকা তথা কথকের প্রেমিকার কথা এখানে বলা হয়েছে। সাম্রাজ্যবাদীদের করাল অভিঘাতে কিংবা গৃহযুদ্ধের কথকের স্বদেশভূমি বিপর্যস্ত। যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যস্ততার মাঝে ব্যক্তিস্বার্থ দূরে ফেলে কথক দেশমাতৃকার রক্ষায় আত্ম উৎসর্গ করতে চান। অনিশ্চিত সেই জীবনে কথকের ফিরে আসা সম্ভব নয়, বরং বিশ্ব শান্তি মানব জাতির স্বার্থে তারা আরও আরও দীর্ঘ পথ চলার কথা। করব 4 দাগ থেকে। আমরা জানি 4 দাগ থেকেই বর্ণনামূলক প্রশ্ন থাকে, ব্যাখ্যামূলক। সেখানে 5টি করে নাম্বার থাকে। আমরা 4 দাগ কমপক্ষে 150টি শব্দের মধ্যে আলোচনা করতে হবে। কম বেশি 150টি শব্দ মানে 135 থেকে 165টি শব্দের মধ্যে আমরা এর উত্তর করব। আমরা প্রথম প্রশ্ন দেখব যে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এই যে প্রশ্ন 4-1, কে কাকে শিখিয়েছেন, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি এটি পান্নালাল পাটিলের এটি অত্যন্ত সুন্দর সম্প্রীতির গল্প অদল বদল থেকে নেওয়া হয়েছে। কে কাকে বলেছে তার কি বিস্তৃত আমরা আলোচনা করব। উত্তর: ভারতীয় সাহিত্যের উল্লেখযোগ্য সম্প্রীতির গল্প পান্নালাল প্যাটেলের অদল বদলে অমৃত ইসাবের বাবাকে শিখিয়েছিল খাঁটি জিনিস কাকে বলে। হোলির আনন্দ ঘন বিকেলে 2 বন্ধু অমৃত আর ইসাব একই রকমের জামা পরে বেড়াতে গিয়ে
কালিয়ার খপ্পরে পড়ে। কালিয়া কুস্তি খেলার আছিলায় অমৃতকে ছুঁড়ে ফেলে। বন্ধু প্রেমে ঈশাব রাগান্বিত হয়ে ল্যাং মেরে কালিয়াকে মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় ধস্তাধস্তিতে ঈশাবের জামা পকেট কিছুটা ছিঁড়ে যায়। তারা যখন নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব করছিল তখন ঈশাবের বাবার ডাকে দুজনে ভয়ে কাঠ হয়ে যায়। হঠাৎ অমৃতের পরামর্শ মতো ঈশাবকে বাঁচানোর জন্য তার জামা অদল বদল করে নিল, কিন্তু ঈশাব অমৃতের একই বিপদের কথা জানালো। অমৃতের যুক্তি, বাবা তাকে নিশ্চয়ই মারবে, কিন্তু তার মা ঠিক তাকে বাঁচিয়ে নেবে। খাঁটি বন্ধু প্রীতির এই গোপন কথাবার্তা ঈশাবের বাবা আড়াল থেকে শুনতে পায়। তার বোধোদয় হয় বাবার মারের হাত থেকে মায়ের বাৎসল্য ও স্নেহ বাঁচাতে পারে। অমৃতের এই উক্তি মাতৃহীন ঈশাবের বাবাকে পুরোপুরি বদলে দিয়েছিল। আবেগায়িত হয়ে পাঠান সাহেব ঈশাবের সকল অপরাধ মাফ করে দিয়ে অমৃতকেও নিজের ছেলের আসনে বসাতে চেয়েছিলেন। মাতৃস্নেহের কথাটি যেমন খাঁটি, তেমনি অমৃতের স্বার্থত্যাগ ও ভালোবাসার খাঁটি বন্ধুপ্রীতিকেও তিনি সমমর্যাদা দিতে চেয়েছেন। 4.2 তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল এবং তার হাসি পাওয়ার কারণ কি? আমরা সবাই জানি এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে নেওয়া হয়েছে। এর উত্তর সঠিক কিভাবে আমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশ প্রেমের অনবদ্য পথের দাবি উপন্যাসাংশের আলোচ্য উদ্ধৃতিতে উল্লেখযোগ্য চরিত্র অপূর্ব, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের অদ্ভুত পরিচ্ছদ দেখে হাসি গোপন করেছিলেন। বাসায় কিছু চুরি হয়ে যাওয়ার কারণে অপূর্ব পুলিশ স্টেশনে এসেছিলেন। সেখানে বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে বর্ষিয়ান পুলিশ অফিসার নিমাইবাবু যে ব্যক্তিকে থানায় এনেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ হয় অপূর্বের। তিনি এক শীর্ণ জীর্ণ রুগ্ন মানুষ। তিনি যেন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন। তার একেবারে রোগা মুখে দুটি চোখের অদ্ভুত দীপ্তি শক্তি যেন জলাশয়ের অতলান্ত গভীরতার কথাকে স্মরণ করিয়ে দেয়, যার সঙ্গে কোনো মতে তাচ্ছিল্যের খেলা চলে না। সেই অতল তলে তার প্রাণ শক্তিটুকু লুকোনো আছে, হয়তো মৃত্যু সেখানে প্রবেশের ভয় পায়। এই অদ্ভুত দর্শন ব্যক্তিটির পোশাক পরিচ্ছদও অদ্ভুত ধরনের। মাথার সামনে যেখানে বড় বড় চুল, সেখানে আবার ঘাড় ও কানের দিকে চুল নেই বললেই চলে। অত্যন্ত ছোট ছোট করে কাটা। মাথায় চেরা সিথি, সেই চুলে উৎকট লেবুর তেলের গন্ধ সকলের মাথা ধরিয়ে দেয়। পরনে তার জাপানি সিল্কের রামধনু রঙের একটি পাঞ্জাবি। বুক পকেটে আছে বাঘ আঁকা একটি রুমাল, যার কিছুটা আবার দেখা যাচ্ছে। অবশ্য তার পরিধেয় কোনো উত্তরীয় নেই, তবে পরনে আছে বিলেতি মিলের কালো রঙের পাড়ের মখমল শাড়ি, পায়ে সবুজ রঙের পুল মোজা, আবার হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা। আছে বার্নিশ করা পামসু, যার তলাটা মজবুত ও টেকসই করতে আগাগোড়া লোহার নাল দিয়ে বাঁধানো। হরিণের সিং এর হাতল দেওয়া বেতের ছড়ি এক গাছা হাতে আছে। সকল কিছুই যেন কয়েক দিনের জাহাজের ধকলে অপরিচ্ছন্ন নোংরা হয়ে গেছে। চেহারার রুগ্নতা এবং অদ্ভুত পোশাক পরিচ্ছদ তার উপস্থিতিকে এক অদ্ভুত দর্শন করেছে, যা দেখে স্বাভাবিকভাবে অপূর্বের হাসি পেয়েছিল।
এরপরে আমরা আসি 5 দাগে। 5 দাগেও কম বেশি 150টি শব্দের মধ্যে আমাদের উত্তর করতে হয়। সেখানে একটি প্রশ্নের উত্তর করতে হয়, এটি কবিতা থেকে নিতে হয়। 5টি নাম্বার থাকছে। তো 5/1 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় যা এসেছিল, অভিষেক করিলা কুমার। কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। আমরা এখানে পাবো যে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে। কুমার বলতে আমরা অবশ্যই ইন্দ্রজিৎ বা মেঘনাদকে বলবো। তার যে সকল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে, তার অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা উল্লেখ করব, কিন্তু 5টা কমপক্ষে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা ব্যাখ্যা করব। যদি সম্ভব হয় আমরা পাঠ্যাংশ থেকে তার নির্দিষ্ট উদাহরণ তুলে দিতে পারি। আসি তাহলে আমরা তার আলোচনায়। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধের প্রথম স্বর্গ অভিষেকে কেন্দ্রীয় চরিত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎকে আলোচ্য উদ্ধৃতিতে কুমার হিসাবে ব্যক্ত করা হয়েছে। মধুকবি ফেভারিট ইন্দ্রজিৎ চরিত্রকে অঙ্কিত করেছেন গভীর সহানুভূতিবোধ এবং স্বদেশ প্রেমের উজ্জ্বল ভাবনার মেলবন্ধনে। ত্রিলোক বিজয়ী দেব দৈত্য নরত্রাস মেঘনাদকে আনা হয়েছে শক্তিধর রাক্ষস কুলের বিপদমুখর পতনের দিনে, যখন রাক্ষস বীরদের এবং পুত্র বীরবাহুর মৃত্যু পিতা রাবণকে বিধ্বস্ত করেছে। তবু তার মাঝে মেঘনাদের উজ্জ্বল যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য পাঠককে মুগ্ধ করে, তা হলো 1. আত্মবিশ্বাস। বাসব বিজয়ী বীর মেঘনাদ মিথ্যা অহংকার নয়, আত্মপ্রত্যয়ে বলিয়ান। স্ত্রী প্রমীলাকে তাই অগাধ বিশ্বাসে সে বলতে পারেন, যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করে তরায় আসিব ফিরিয়া। 2. দেশপ্রেম। প্রমোদ উদ্যানে যখন রাজলক্ষ্মী ধাত্রীমাতা প্রভাসার বেশ ধারণ করে লঙ্কার করুণ অবস্থা বর্ণনা করেন, তখন তিনি আত্মগ্লানিতে নিজেকে ধিক্কার দেন। বামাদল মাঝের পুষ্পশয্যা দূরে ফেলে স্বদেশভূমির জন্য যুদ্ধের তিনি প্রস্তুতি নেন। 3. শ্রদ্ধাবোধ। বীরত্বের পাশাপাশি তার গুরুজনদের জন্য হৃদয়ের গভীর শ্রদ্ধাবোধ প্রকাশিত হয়। ধাত্রীমাতাকে মাতো বলে সম্বোধন করে প্রণাম করেন, আবার পিতার আদেশের জন্য করজোড়ে অপেক্ষা করেন। 4. পত্নী প্রেম। দাম্পত্য জীবনের গভীর প্রণয়, পত্নীর অধিকার, নিজের কর্তব্যবোধকে প্রকাশিত করেছেন। 5. কর্তব্যবোধ। পিতাকে সংযতভাবে সেনাপতির দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন এবং শঙ্কিত পিতাকে সাহস দিয়ে স্বদেশ ভূমির রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছেন। আসলে মেঘনাদ মধুকবির চিত্তফুলবন মধুর নির্যাস, যার মধ্য দিয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে সংগ্রামী চিত্তের প্রকাশ যেমন ঘটিয়েছেন, তেমনি আত্মশক্তিতে অবিচল, হৃদয়বান, আত্মপৌরস্দীপ্ত এক আদর্শ চরিত্র তৈরি করেছেন। 2. 5.2 আরও আরও বেঁধে বেঁধে থাকে। কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। শঙ্খ ঘোষের একটি অত্যন্ত উল্লেখযোগ্য কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকে। তার বিষয়বস্তু মূলত সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, এ সকলের বিরুদ্ধে সম্মিলিত ঐক্যে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, তার চিন্তাভাবনা। যাই হোক, এই কবিতার বিষয়বস্তু ঠিক কেমন লিখলে আমাদের সুবিধা হয় সেটা আমরা জানবো এরপর। আধুনিক জীবনযাত্রার এই দগ্ধ সময়ে মানবিক মূল্যবোধের কবি শঙ্খ ঘোষের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি শত শত বিপদের মাঝেও ধনাত্মক ভাবনার প্রকাশ করে। সভ্যতার গভীরতর অসুখের দিনে সাম্রাজ্যবাদ, বিশ্বায়ন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অবক্ষয়, দুর্দশাগ্রস্ত সময়ে
বিচ্ছিন্নতাবাদী মনোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে কবির একান্ত বিশ্বাস, এই অমানিসা দূরে ফেলে সাধারণ মানুষের পরস্পরের মিলিত ঐক্যে আসবে নতুন সকাল। দুটি বিশ্বযুদ্ধ পরবর্তী অস্থিরতার সময়ে কবি মনে করেন সাধারণ মানুষের জীবন সংগ্রামের পথ আরও বিপন্ন। ছদ্ম সাম্রাজ্যবাদ, বিশ্বায়ন, সন্ত্রাসবাদ সাধারণ মানুষের জীবনের ডান পাশে ধ্বংসের তাণ্ডব, বাঁ দিকে গিরিখাত গভীরতার মৃত্যুফাঁদ, মাথায় উপর বোমারু বিমানের আক্রমণের প্রমেদ গোনা সাইরেন, আর পায়ে পায়ে পিচ্ছিল হিমানির অস্থিরতা এনেছে। অর্থাৎ সমস্ত দিক থেকে বিপদের অক্টোপাস আমাদের ঘিরে রয়েছে। আমাদের মাথার ছাদ অর্থাৎ বাসস্থানও আজ বিপন্ন। সাধারণ জীবন, সংস্কৃতি ও সভ্যতার এই ভয়াবহ সংকটে পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে রাখতে পারিনি আমরা। আমাদের ভবিষ্যৎ যে শিশুরা, তাদেরই সব আমাদের সামনে ছড়ানো চারিদিকে। নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসে সন্তানের মৃত্যু থেকে বেশি যন্ত্রণাদায়ক কী আর হতে পারে? প্রতিক্রিয়াশীল শক্তি অমিত পরাক্রমে সমগ্র বিশ্ব জুড়ে হানা দিয়ে প্রতিনিয়ত যুদ্ধ, ধ্বংসের, মৃত্যুর হাতছানি দেয়। তবু কবি শঙ্খ ঘোষের হেরে যেতে চান না। তাই আজ এই দুর্দিনে ধ্বংসযজ্ঞের মাঝেও অমৃতস্ব পুত্রদের অস্তিত্ব টিকিয়ে রাখার আহ্বান জানান। যতই সাম্রাজ্যবাদ সুকৌশলে সাধারণ মানুষের ইতিহাস ধ্বংস করতে চায় না কেন, সময়ের ধারাপথে ইতিহাসের পাতা থেকে তাদেরকেই বিলুপ্ত হতে হবে। তাই সাধারণ মানুষকে সব কিছুর প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে শত শত ধ্বংসের মাঝেও বেঁচে থাকতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে উজ্জীবিত করে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যতার মেলবন্ধনই হতে পারে আগামী পৃথিবীকে রক্ষা করতে। আর সেই ভাবনাই কবিতাটিকে সময়ের মূল্যবোধের স্মারক করে। ছয় দাগ। এবার আমরা আসবো ছয় দাগে। ছয় দাগে একই ব্যাপার, এখানেও 150টি শব্দের মধ্যে আমাদের লিখতে হয়। সেখানে আমরা পাবো প্রবন্ধ থেকে প্রশ্ন এবং 5টি নাম্বারের প্রশ্ন। প্রবন্ধ থেকে প্রশ্ন থাকছে 6.1, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনো নানা রকম বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা এখানে বলছেন? তো রাজশেখর বসু তার বিজ্ঞানধর্মী প্রবন্ধে যে সকল বাধাগুলো বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান সাহিত্য, বিজ্ঞানমূলক রচনা লেখার পক্ষে সমস্যাজনক, তার বর্ণনা করেছেন। সেগুলি আমরা আলোচনা করব, সঠিক কেমন করে লিখতে হবে। উত্তর: বাংলা সাহিত্যের এক শক্তিশালী হাস্যরসাত্মক রচনাকার রাজশেখর বসু। তবু তার যুক্তি নির্ভর বিজ্ঞান রচনাগুলো সমভাবে বাঙালি পাঠকের কাছে আজও সমাদৃত। পরাধীন ভারতে যারা বাংলার বিজ্ঞান প্রসারে আন্তরিক মনোনিবেশ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম রাজশেখর বসু। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে তিনি বাংলায় বিজ্ঞানের প্রসারের সম্ভাব্য বাধাগুলোকে চিহ্নিতকরণ করেছেন। এমনকি তিনি চিন্তাশীল এবং যুক্তিবাদী সমালোচনায় সেই বাধাগুলোকে দূর করার পথ বাতলেছেন। 1. পারিভাষিক শব্দের অপ্রতুলতা। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এটি একটি গভীর সমস্যা। যেহেতু ইউরোপীয় সভ্যতা জ্ঞান বিজ্ঞানের চর্চার মুখ্য কেন্দ্র, সেখান থেকে বিজ্ঞান নির্ভর কোনো রচনা অনুবাদ করতে গিয়ে বাংলায় যথাযথ পরিভাষা পাওয়া যায় না। ফলে বিজ্ঞানধর্মী রচনা লেখা যথেষ্টই কষ্টকর হয়ে পড়ে, কেননা বাংলায় সঠিক পারিভাষিক অর্থ ছাড়া তা বিভ্রান্তিকর এবং গোলমেলে হয়ে পড়ে। 2. বিজ্ঞানের জ্ঞানের অপ্রতুলতা।
যারা বিজ্ঞানধর্মী রচনা লিখবেন তাদের বিষয় সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন। বিষয়ের প্রতি সম্যক ধারণা না থাকলে তাদের রচনা ভুলে ভরা হয়, যা পাঠককে ভুল তথ্য পরিবেশন করে বৈজ্ঞানিক ধারণার বিভ্রান্তি সৃষ্টি করে। 3. অনুবাদ অক্ষমতা। অনেক ক্ষেত্রে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করে বাংলায় রচনা করতে গিয়ে যে ভাষা জ্ঞান ও প্রকাশ ক্ষমতা থাকা দরকার তার অভাবে লেখাগুলি কৃত্রিমতার দায়ে সুখপাঠ্য হয় না। 4. রচনা শৈলীর অভাব। বিজ্ঞান নির্ভর রচনা লেখার জন্য যে যুক্তিনিষ্ঠ রচনা শৈলী থাকা দরকার তার একান্ত অভাব লেখকদের মধ্যে লক্ষিত হয়। ফলে তাদের বিজ্ঞান নির্ভর রচনাগুলি যুক্তিনিষ্ঠ মননশীল হয় না। মূলত এই সকল বাধাগুলোকে রাজশেখর বসু তার প্রবন্ধে তৎকালীন সময়ে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার বাধারূপে চিহ্নিত করেছেন। 6. আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। শ্রীপ্রান্ত যখন প্রথমে ফাউন্টেন কলম কেনার জন্য কলেজ স্ট্রিটে যান, তার যে অদ্ভুত অভিজ্ঞতার সঞ্চয় হয়েছিল সেইটাকে আমরা খুব সুন্দরভাবে কেমন করে লিখতে পারি, আসি দেখি। উত্তর: বক্তা হলেন হারিয়ে যাওয়া কালি কলম এর প্রাবন্ধিক লেখক শ্রীপান্থ। তার আসল নাম নিখিল সরকার। লেখক শ্রীপান্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কোনো এক সময় কলকাতার কলেজ স্ট্রিটে নামকরা দোকানে ফাউন্টেন পেন কিনতে যান। ফাউন্টেন পেন সম্পর্কে স্বল্প জ্ঞানের তার অভিজ্ঞতা। দোকানের বহুবিধ রকমারি কলমের দর্শনে তিনি প্রথমত ভাবাচাকা খেয়ে যান। বিক্রেতা স্বভাবত ভঙ্গিতে একের পর এক পার্কার, সেফার্ড, ওয়াটারম্যান, পাইলট কলমের নাম এবং তার দাম বলে যান হুড়মুড়িয়ে। এমনকি অভিজ্ঞ বিক্রেতা ক্রেতা প্রাবন্ধিক শ্রীপ্রান্তের মুখ দেখেই তার আর্থিক অক্ষমতা বুঝতে পারেন, তাই সস্তা জাপানি পাইলট কলম কেনার সুপরামর্শ দেন। ওই কলমটির বিশেষত্ব দেখাতে গিয়ে একটি টেবিলের ওপর কাঠের বোর্ডে কলমের মুখটা খুলে জোরে ছুঁড়ে দেন, যেমন করে সার্কাসে একটি লোককে বোর্ডের মাঝখানে দাঁড়িয়ে খেলোয়াড়রা নিস্পৃহ মজায় তার চারিপাশে এক একটি করে তীক্ষ্ণ ছুরি ছুঁড়ে দেয়, আর ছুরিগুলো চারপাশে মানুষটিকে অক্ষত রেখে গেঁথে যায়। তেমনি দোকানদারটি আবার পরক্ষণেই অবলীলায় অক্ষত কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে 2 ছত্র লিখে তার গুণগত মানের অকাট্য প্রমাণ দেন। লেখকের এই ভাবনায় প্রতীত হয় সত্যিই তা জাদু পাইলট, কেননা বিশাল আঘাতের পরও তা অক্ষত এবং ব্যবহার উপযোগী ছিল। এই ছিল তার প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা। 7 দাগ নাটক থেকে প্রশ্ন। এখানেও বর্ণনাধর্মী ব্যাখ্যামূলক প্রশ্ন, তবে এখানে থাকছে 4টি নাম্বার, আর এর জন্য কম বেশি 125টি শব্দে উত্তর লিখতে হবে। আমাদের নাটক সিরাজউদ্দৌলা থেকে এটি নেওয়া। 7-1 এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তার সেই যুদ্ধকে শেষ যুদ্ধ বলার কারণ কি? এই যে প্রশ্নটা, এই প্রশ্ন অত্যন্ত সুন্দর। একেবারে আমাদের যে নাট্যাংশ নেওয়া হয়েছে তার একেবারে শেষ থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। অত্যন্ত সুচতুরভাবে সুকৌশলে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। উত্তর: নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য সিরাজদৌল্লা থেকে পর্ষদ কর্তৃক গৃহীত সম নামের নাট্যাংশটির উদ্ধৃত সংলাপের মধ্য দিয়ে বক্তা সিরাজদৌল্লা আসন্ন পলাশির যুদ্ধের ভয়াবহতার কথা ব্যক্ত করেছেন। প্রকৃতপক্ষে সিরাজের
নবাব জীবনের অতিক্রান্ত 15 মাসে একের পরে এক যুদ্ধ, ষড়যন্ত্রভেদ, গুপ্তচর পরিচালনার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সেই নির্মমতার সাক্ষী হয়ে মানুষকে শ্রদ্ধা করতে তিনি আজ বীতশ্রদ্ধ। বাংলার ভাগ্যাকাশে চরম দুর্যোগের ঘনঘটা আজ সিরাজকে চরম বিভ্রান্ত করেছে। তাকে ইংরেজদের সঙ্গে যুদ্ধ নয়, বরং নিকট আত্মীয় ও আমির ওমরাহদের কূটনৈতিক চক্রান্ত বেশি বিমর্ষ করেছে। শুধু তাই নয়, রাজদরবারে সিরাজ বিরোধী গোষ্ঠীর সক্রিয়তা এক চরম বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বাংলার স্বাধীনতাকে। সেই মুহূর্তে ঘসেটি বেগমের অভিশাপ এবং বেগম লুৎফার বেদনা তাকে আরও বিভ্রান্ত করে। আসন্ন পলাশির যুদ্ধের সম্ভাবনাই হয়তো তার নবাবী জীবনকে একটা হ্যস্তন্যস্ত করবে। যুদ্ধে রক্তক্ষরণ শেষে হয়তো মুক্তি পাবে সকল ষড়যন্ত্র এবং বাংলার ভাগ্যাকাশ, কিংবা যুদ্ধের পরাজয়ে ঘটাবে তার জীবনের অবসান। যাই হোক না কেন, সব কিছুরই সমাপন করবে রাক্ষসী পলাশির আসন্ন যুদ্ধের প্রান্তর। তাই একটা হতাশাবোধের মধ্য দিয়ে এই উক্তি তিনি প্রকাশ করেছেন। পলাশির যুদ্ধকে হয়তো শেষ যুদ্ধ হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন। নেক্সট 7.2, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছে জাহাপনা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? একেবারে আমরা প্রথমের দিকে দেখব, যখন সমস্ত চক্রান্ত ফাঁস করে দেয় সিরাজউদ্দৌলা, কিভাবে মির্জাফর তার সঙ্গী সাথীদের নিয়ে দরবার ত্যাগ করতে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এই প্রশ্নটি তোলা হয়েছে। আমরা পরীক্ষায় কীরকমভাবে ঠিক লিখলে আমরা প্রচুর নাম্বার পেতে পারি সেটা দেখব। উত্তর: বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে আলোচ্য সংলাপটির বক্তা হলেন নবাবের সিপাহসালার মির্জাফর। সিরাজদৌল্লার নবাবী 15 মাসে নানান নির্মম পরিস্থিতির সাক্ষী, যা তাকে নির্মম বাস্তবতায় ঋদ্ধ করেছে। একের পর এক যুদ্ধ, ষড়যন্ত্র ও গুপ্তচর পরিচালনায় তার দুর্বিষহ দুঃসময় অতিবাহিত হয়েছে। নিজের নিকট আত্মীয় এবং সভাসদরা সম্পদ আর সিংহাসনের লোভে কুচক্রে লোলুপ ইংরেজদের সঙ্গে সন্ধি করতেও পিছপা হয়নি। নবাবের সিপাহসালার মির্জাফর সিরাজ বিরোধী অন্যান্য সভাসদকে সেই চক্রান্তে সামিল করেছেন। সভা মধ্যে রাজবল্লভ, জগৎ শেঠ প্রমুখদের প্রকাশ্যে চক্রান্তের জাল ফাঁস করে দিলেন নবাব সিরাজ। সত্য প্রকাশে অপমানিত হলেন, তারা বিদ্রোহী হলেন। প্রতিহিংসায় নয়, স্বভাবসুলভ কৌশলে সেই বিদ্রোহকে কূটনৈতিকভাবে সমাপন করতে চেয়েছেন নবাব। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে মিথ্যা অপবাদ দেন মির্জাফর। মানি লোকের মান অপমান হেতু তরবারি স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন সিরাজের সপক্ষে কখনো অস্ত্র ধারণ করবেন না। মোহনলাল ও মীর মদন সিপাহসালার মির্জাফরের কার্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। মির্জাফর তাতে আরও অপমানিত বোধ করে নবাবের বিরুদ্ধচারণকারী চক্রান্তকারীদের নিয়ে সভাগৃহ ত্যাগ করার পরিকল্পনা করেন। স্বাভাবিকভাবে সভাস্থল ছাড়ার আগে নবাবের অনুমতির প্রয়োজন সিরাজউদ্দৌলা স্মরণ করিয়ে দিলে মির্জাফর এই উক্তিটি করেন। 8 দাগের প্রশ্ন আসে আমাদের সহায়ক গ্রন্থ মতি নন্দীর ক্রীড়া উপন্যাস কোনি থেকে। এখানে 5টি করে নাম্বার থাকে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, মোট 3টি প্রশ্ন থাকে এবং প্রত্যেক প্রশ্নের মান 5, অর্থাৎ মোট 10 নাম্বার থাকছে কোনি থেকে। কোনি থেকে 2020 সালে প্রথম যে প্রশ্নটা পাবো 8.1, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো।
মোটামুটি তার জীবনের একেবারে প্রথম অধ্যায় থেকে একেবারে তার সাঁতারু জীবনের সার্থকতা পর্যন্ত তা যতগুলো স্তরে তাকে সংগ্রাম করতে হয়েছে জীবনে, দুঃখ দারিদ্রতাকে সঙ্গে নিয়ে তার যে লড়াই, সে লড়াইয়ের কথা আমরা বলবো। আমরা আসি কেমন করে উত্তর লিখছি। উত্তর: ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর এক অনবদ্য সংগ্রাম মুখর ক্রীড়া উপন্যাস কোনি, যার কেন্দ্রীয় চরিত্র কোনির সাঁতারু হয়ে ওঠার পথে আদ্যোপান্ত জীবন সংগ্রামের কাহিনী বর্ণনা করা হয়েছে। জন্মের পর থেকেই কোনির অসহনীয় দারিদ্র্য যন্ত্রণার মধ্যে জীবনের পথ চলা শুরু হয়। বাবাকে হারিয়ে ফেলে প্রথমেই। দাদা সাঁতারু হয়ে ওঠার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সংসারের জন্য মোটর গ্যারেজে কাজ নিলেও দারিদ্রতার জঠর যন্ত্রণা থেকে মুক্তি পায়নি তারা। কিন্তু বোনকে সাঁতারু করে গড়ে তোলার তার অগাধ স্বপ্ন। তবে সাঁতার প্রতিযোগিতায় তার গায়ের জোরেকে হারিয়ে দিল হিয়া মিত্রের সুকৌশল টেকনিক। অবিরাম প্রতিযোগিতায়, হাঁটা প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে। তৈরি হয় তার লড়াই করার অসীম জেদ। ক্লাব থেকে বিতাড়িত খিদ্দা জুপিটার ক্লাবে নিয়ে গেলে কোনি প্রতিহিংসার শিকার হয়। দীর্ঘ পরিশ্রম আর নিষ্ঠা নিয়ে কোনি নিজের প্রতিভাকে বিকশিত করতে চেয়েছে, তবে নানান রকম কূটচক্রান্তের শিকার হয়ে বারে বারে তাকে হার মানতে হয়েছে। স্টেট চ্যাম্পিয়নশিপে চক্রান্তের শিকার হয়ে তাকে দুবার ডিসকোয়ালিফাই এবং প্রথম থেকেও দ্বিতীয় বলে ঘোষণা করা হয়। তবে তার হার না মানা জেদ নিয়ে তার লড়াই চলতে থাকে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে যাওয়ার ছাড়পত্র পেলেও চক্রান্ত করে তাকে বসিয়ে দেওয়া হয়। এমনকি বড়লোক সাঁতারুদের কাছে অপমান, লাঞ্ছনা, চোর অপবাদও শুনতে হয়। তবে শেষ পর্যন্ত অমিয়ার শারীরিক সমস্যার কারণে কোনি বাংলা দলে সুযোগ পায়। সমস্ত অপমান ভুলে গিয়ে সে প্রতিভায় বাংলাকে চ্যাম্পিয়ন করে। এইভাবেই আজীবন দারিদ্র্য, অবমাননা, লাঞ্ছনা, চক্রান্তের বিরুদ্ধে ফাইট করে অনমনীয় জেদকে সাথে নিয়ে শেষ পর্যন্ত সাঁতারু হিসাবে সফল হয়। নেক্সট কোয়েশ্চেন আমাদের 8.2, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল। অর্থাৎ কোনি উপন্যাসে আমরা দেখব যখন কোনির দাদা কমল মারা যাচ্ছে, যে কিনা একমাত্র আর্নিং মেম্বার ছিলেন তাদের পরিবারের, তারপর যে অসহায় জীবন যন্ত্রণা সামনে আসছে সেই বিষয়ে কোনি নিজে বুঝতে পারছে এবং তার জীবনের পথ ঠিক কী হবে, তার একমাত্র আশ্রয়স্থল খিদ্দা তার প্রশিক্ষক সাঁতারের তার কাছে আকুলভাবে জানতে চেয়েছে। আসি তবে এই প্রশ্নের কেমন করে আমরা উত্তর লিখলে ঠিক 5-এর মধ্যে 5 পেতে পারি। এরপর উত্তর: পিতৃহারা দারিদ্র পীড়িত কোনিদের সংসারের হাল ধরার জন্য দাদা কমল নিজে সাঁতারু হওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দেয়। সংসারের ঘানি টানার জন্য তাকে রাজা বাজারে নাম মাত্র 150 টাকায় মোটর গ্যারেজে কাজ নিতে হয়। সমস্ত দিনের হাড় ভাঙা কঠোর পরিশ্রমে সংসার ঠিকমতো চালাতে পারেনি বলে কমল তাই ঠিক করেছিল কোনিকে সুতো কারখানায় 60 টাকার চাকরিতে ঢোকাতে। কিন্তু কমলকে বুঝিয়ে খিদ্দা কোনিকে সাঁতারু করে তোলার প্রশিক্ষণ দিতে চান। সংসারের অগাধ দারিদ্রতার ভার বহন করতে ক্ষিতীশ প্রত্যেক দিন টিফিন খাওয়ার জন্য যে 1 টাকা দিত, সেটাও সংসারের জন্য খরচ হতো। অতিরিক্ত পরিশ্রমে পুষ্টি না পেয়ে কোনির দাদা কমল যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখন দিশেহারা কোনি একেবারে ভেঙে পড়ে। ক্ষিতীশ সিংহের কাছে এই অসহায়
বেদনার্তটি করেন। কনির দায়িত্ব নেন প্রশিক্ষক খিদ্দা। অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট করে বিষ্ণুধরের কাছ থেকে কনির কস্টিউমের টাকা কৌশলে জোগাড় করেন। অনেক কষ্টে লীলাবতীকে রাজি করিয়ে তার দোকানে কাজ দিয়েছেন, কনির খাওয়ার ব্যবস্থা করেছেন, এমনকি সাঁতারুর যথাযথ পুষ্টির জন্য প্রতিদিনের টিফিন দিয়েছেন। শুধু তাই নয়, দোকানের ছাট কাপড় কাটতে দিয়ে তার পরিবারকে অর্থ উপার্জনের সুযোগও করে দিয়েছেন। এইভাবে প্রশিক্ষক খিদ্দা সাঁতারু হয়ে ওঠার পথে কনির দারিদ্রতার সকল বাধা দূর করতে সাহায্য করেছিলেন। কনির শেষ প্রশ্ন 6-3, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। আমরা একেবারে কনি উপন্যাসের প্রথমে দেখেছিলাম বিষ্ণুধরকে তার প্রায় 3.5 মণ ওজনের চেহারা নিয়ে যে গঙ্গার পাড়ে মালিশ করাচ্ছিলেন, সেই সময় যে খিদ্দার সঙ্গে কথোপকথন হচ্ছিল তার ডায়েটিং বিষয়ে এক হাস্যকর ভাবনা এখানে আমাদের ব্যক্ত করতে হবে। আমরা খুব সুন্দরভাবে একেবারে টু দি পয়েন্ট অনুযায়ী এই প্রশ্নের উত্তরটা কেমন করে লেখা যায় আমরা দেখব। উত্তর: মতি নন্দীর ক্রীড়া উপন্যাস কনিতে আলোচ্য উক্তিটির বক্তা হলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিষ্ণুধর ওরফে বেশদাদা। উপন্যাসের একেবারে প্রথম পর্বে গঙ্গার ঘাটে 3.5 মণ ওজনের বিষ্ণুধরের মুখোমুখি হই আমরা, যার বিশাল বপু ও শারীরিক গঠন দেখে খিদ্দা নিজের হাসি সামলাতে পারেননি। প্রাথমিকভাবে খিদ্দার উপর রেগেও যান তিনি। ভবিষ্যতে তার শারীরিক সমস্যার কথা খিদ্দা জানালে ভীত সন্ত্রস্ত হয় বেশদাদা, এমনকি তার শরীর ঠিক রাখার পরামর্শ চান। খিদ্দা শরীর ঠিক রাখতে পরিমিত আহারের প্রয়োজন বলেন। তখন কথোপকথনে তিনি নিজের ডায়েটিং করার কথা বললেন। বিষ্ণুধর বলেন তিনি বেশি কিছু খান না। তিনি পূর্বে রোজ 8 কিলো ক্ষীর, জলখাবারের 20টি লুচি আর প্রচুর ঘি খেতেন। এখন ডায়েটিং করে অনেক খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমানে প্রায় ঘি 300 গ্রাম, জলখাবারের লুচি 15টা, ভাত খায় মেপে 250 গ্রাম চালের, গরম ভাতে 4 চামচ ঘি, আর বিকেলে মিচিরির শরবত 2 গ্লাস আর কড়া পাকের মিষ্টি 4টে। অবশ্য তিনি মাছ মাংস খান না। এবার আসবো চলিত গদ্যে অনুবাদ করো। চলিত গদ্যে অনুবাদ করার ক্ষেত্রে একেবারে চলিত গদ্য অনুবাদ করতে হবে, সাধু ভাষায় অনুবাদ করার প্রয়োজন নেই। তবে কিছু কিছু শব্দ যদি খুব প্রয়োজন মনে করে সেই সমস্ত শব্দ ব্যবহার করতে হবে এবং সহজ সরল ভাষায় বক্তব্যটাকে প্রকাশ করতে হবে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে গিয়ে আমরা একেবারে যদি হুবহু অনুবাদ করে দেই তাহলে অনুবাদটা কিন্তু নিষ্প্রাণ হয়ে যায়। সেই কারণে আমরা অত্যন্ত সুন্দরভাবে একটা প্রাণোচ্ছল কীভাবে করা যেতে পারে এটির বঙ্গানুবাদ সেটি আসে দেখি। চলিত গদ্যে বঙ্গানুবাদ। গৃহই হলো শিশুর প্রথম পাঠশালা, যেখানে সে জীবনের প্রথম শিক্ষা লাভ করে। সে শ্রবণ দর্শন করে এবং গৃহেই শিক্ষা শুরু করে। একটি সঠিক গৃহ পারে সৎ এবং স্বাস্থ্যবান নাগরিক তৈরি করতে। গৃহের খারাপ প্রভাব শিশুকে নষ্ট করে। 10 দাগ। কম বেশি 150টি শব্দে উত্তর করতে হবে। 2টি অপশান থাকবে, তার মধ্যে একটি করতে হবে। এটি নির্মিতির অংশ। 10-এর দাগে নির্মিতি অংশ। একটা সংলাপ থাকে, একটা প্রতিবেদন থাকে। 10-1-এ সংলাপ থাকবে, 10-2-এ প্রতিবেদন থাকবে। এবার সংলাপ ছিল মাধ্যমিক পরীক্ষার পর কি বিষয় নিয়ে পড়বে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক কথোপকথন। এইগুলো রচনা করতে গেলে আমাদের কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হবে।
তার যেমন বিষয় থাকবে এবং তার একটা পজিটিভ দিক আমাদেরকে ভাবতে হবে। একেবারে কথোপকথনে নেগেটিভ দিকটি ধরা পড়বে, তার সদর্থক দিক থাকবে না, এ কখনো হতে পারে না। সবসময় মনে রাখতে হবে প্রতিবেদন লেখার সময় কিংবা সংলাপ লেখার সময় কিংবা রচনা লেখার সময় পজিটিভ দিকগুলো আমাদের জানাতেই হবে। নেগেটিভ দিক যেমন আমরা জানাবো, তেমনি অগ্রগতির পথে পজিটিভ দিকগুলো আমাকে রাখতেই হবে। তাহলে এটা আলোচনা করতে গিয়ে, কাল্পনিক সংলাপ আলোচনা করতে গিয়ে আমরা ঠিক কী ধরনের আলোচনা করবো সেটা একটু দেখছি। নেক্সট আমরা 10.2 তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল, আমরা জানি একটা তার শিরোনাম দিতে হয়, কে সংবাদটি করেছেন, নিজস্ব সংবাদদাতা কি নিজে কিংবা অন্য কোনো সংবাদ সংস্থা থেকে নেওয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে। স্থান এবং কাল এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসছে প্রতিবেদনের মূল যে বডি, অর্থাৎ সেখানে আমরা প্রতিবেদনে কোথায় কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, তার উদ্দেশ্য কি, তার ফলে কি হয়েছে, এই বিষয়গুলোকে পয়েন্ট করে লেখার চেষ্টা করব। সবুজ, মাধ্যমিক পরীক্ষার শেষে অনেক দিন পরে তোর সঙ্গে দেখা হলো, ভালো আছিস তো? অর্ক, হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার যা চাপ ছিল সেই চাপটা মাথা থেকে আপাতত দূর হলো। সবুজ, এখন যে কবে রেজাল্ট বের হবে সেটা নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই। অর্ক, আমিও উদ্বিগ্ন, তবে রেজাল্টের অপেক্ষায় না থেকে ভবিষ্যৎ ভাবনা আমাদের করতে হবে। সবুজ, সে তো ঠিকই, তা তুই কি ভাবলি, কী নিয়ে পড়াশোনা করবি? অর্ক, বাড়ির সবাই বলছে আমাকে বিজ্ঞান নিয়ে পড়তে, আমারও খুব ইচ্ছে তাই, বিজ্ঞান আমার খুবই ভালো লাগে। সবুজ, বিজ্ঞান নিয়ে পড়াটাই ভালো, কেননা ভবিষ্যতে অনেক বিস্তৃত ক্ষেত্র পাওয়া যায়। তাছাড়া আমাদের ছোটবেলা থেকেই ইচ্ছে ডাক্তার হওয়ার, সেই কারণে আমার বিজ্ঞানের প্রতি ঝোঁক প্রথম থেকেই। অর্ক, শুনেছি বিজ্ঞান নাকি খুব কঠিন বিষয়, প্রচুর অধ্যবসায় করতে হয়। সবুজ, পৃথিবীতে তো সব কিছুই কঠিন, কিন্তু তার সঠিক অনুশীলন করা যায় তাহলে সব কিছুই সহজ হয়ে দেখা দেবে। অর্ক, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আবার একটা নতুন জীবন শুরু হবে, আবার একটা নতুন জীবনের অধ্যায় আর অধ্যাবসায়। সবুজ, সেই অধ্যায়ে আমরা যদি খুব বেশি গুরুত্ব না দিয়ে অধ্যবসায় করি তাহলে কিন্তু আমরা দিশাহারা হয়ে পড়ব। আমাদেরকে তাই পড়াশোনায় খুব মনোনিবেশ করতে হবে। অর্ক, এখন জীবন ও জীবিকার এক কঠিন সময়, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সফল হতে গেলে ভালো করে পড়াশোনা না করলে কিছুই করা যায় না। সবুজ, সমগ্র জীবনটাই যেন একটা পরীক্ষাগার, পরীক্ষার পর পরীক্ষা, কত কাটা ছেঁড়া, কত জানা অজানা। অর্ক, হ্যাঁ, আমরা ভবিষ্যতের কথাই নিয়ে ভাবছি, আগামী ভবিষ্যতে যে কার ভাগ্যে কী আছে তার ঠিক নেই। সবুজ, ভাগ্যকে নিয়তির হাতে না ছেড়ে বরং আমরা মন দিয়ে পড়াশুনো করে জীবনটাকে গড়ে তুলি, সেটাই হবে সঠিক পথ। ভালো থাকিস আর মন দিয়ে পড়াশুনো করিস। পরিবেশ রক্ষায় পালিত হলো অরণ্য সপ্তাহ। নিজস্ব সংবাদদাতা, বারাসাত, 1 মে। পৃথিবী জুড়ে আজ দূষণের কবলে ধ্বংস হচ্ছে প্রকৃতি ও বাস্তুতন্ত্রের সহজ যাত্রা। কলকারখানা থেকে আগত বিভিন্ন ক্ষতিকারক পদার্থসমূহ আমাদের জীবনকে একেবারে বিপদের মুখোমুখি করেছে। সেই বিপদ মুক্তির জন্য প্রয়োজন বৃক্ষরোপণ। রবীন্দ্রনাথ বহু আগেই বলে গিয়েছেন, আদি প্রাণ বৃক্ষরোপণের কথা, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। সেই ভাবনায় বারাসাত এলাকার 5 নম্বর ওয়ার্ডে মহা সমারোহে পালিত হলো অরণ্য সপ্তাহ। এলাকার নাগরিকদের সক্রিয় ভূমিকা চোখে পড়ার মতো ছিল। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন বারাসাতের পৌরপিতা সুনীল মুখার্জি মহাশয়। উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর রত্না দে এবং অসংখ্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পৌরপিতা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্বের কথা বলেন। পরিবেশ রক্ষার্থে অরণ্য সপ্তাহ উদযাপনের উপযোগিতার কথা আলোচনা করেন এলাকার কাউন্সিলর। অনুষ্ঠানের প্রত্যেকে হাতে একটি করে চারা গাছ দেওয়া হয় এবং প্রত্যেকে সযত্নে তা রোপণ করার অঙ্গীকার করেন। পাশাপাশি এলাকার স্বেচ্ছাসেবক বাহিনী বৃক্ষরোপণ করে বারাসতকে আরও সবুজ, আরও সুন্দর, দূষণমুক্ত করার অঙ্গীকার গ্রহণ করেন। দূষণের ধ্বংসাত্মক প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার শপথ নেয় সবাই। একেবারে 11 দাগে থাকে সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে প্রবন্ধ। মোট 64টি শব্দে সেই প্রবন্ধটি লিখতে হয়। এবারে যেগুলো এসেছে বিজ্ঞানের ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, 3 আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, 11.4 খেলাধুলো ও ছাত্র সমাজ। আমার একটি বই আছে রচনার, সেই বইটি ছাত্রছাত্রীরা সংগ্রহ করলে অত্যন্ত সুন্দরভাবে সেখানে আমি এই রচনাগুলো করে দিয়েছি এবং আগামী দিনের যে সমস্ত প্রবন্ধ আমাদের পরীক্ষা আসা ঠিক 400টি শব্দের মধ্যে কত সুন্দর করে প্রবন্ধ লেখা যায় আমার বইটিতে ছাত্রছাত্রীরা দেখতে পাবে। আমার একটি বই আছে একেবারে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ধরনের রচনা আমরা এখানে পাবো। নানান ধরনের নানান আঙ্গিকের রচনা, যেগুলো পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই পড়ে। আমরা এই বইটি সংগ্রহ করতে পারি, সংগ্রহ করলে আমরা খুব সুন্দরভাবে এর উত্তর করতে পারবো। মোট 400টা শব্দের একেবারে কাছাকাছিভাবে আমরা এই উত্তরগুলো করার চেষ্টা করেছি, যদিও আমি পরের ক্লাসে প্রবন্ধ নিয়ে আলোচনা করব এবং ছাত্রছাত্রীদের সেই প্রবন্ধ নিয়ে বিশদভাবে আলোচনা করার আমরা